এই ট্রাম্পকে আমরা যেটা দেখছি, তিনি শেষ দেখে ছাড়বো এই মানসিকতা নিয়েই রাজত্ব করতে এসেছে। আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা, তার অন্যতম কারণ হচ্ছে অনেক চাকরি বাইরের লোকরা নিয়ে বসে আছে। উনি বলেছিলেন যে আউটসোর্সিং সহ নানা ক্ষেত্রে অপ্রয়োজনে শুধুমাত্র সুলভ শ্রমিকের জন্য বাইরে থেকে লোক নিয়ে আসা, সেটাকে বন্ধ করে প্রকৃত আমেরিকান, এই প্রকৃত আমেরিকান কারা, আহ, এইটা সংজ্ঞা দেওয়া খুব মুশকিল। বিশেষ করে যারা বাইরে থেকে ছাত্র যারা পড়তে এসছে, আমাদের ভারত থেকে গেছে বা অন্যান্য আমাদের বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য আমাদের মতো অন্যান্য দেশ থেকে তাদের ফিরে যাওয়া, বিশেষ করে যারা প্যালেস্তাইনের সমর্থনে, যারা ওখানে নানা রকম বিক্ষোভ বা ইয়ের মধ্যে থেকেছে, তাদের প্রতি বেশি রকম সরকারি দমন পীড়ন আসছে। যে কোপটা কিন্তু আবার এসে পড়ছে ভিসার ওপরে। লক্ষ্য করো যে হুম, স্টুডেন্ট ভিসা, মানে আমেরিকার ধরা যাক এমআইটিতে বা হার্ভার্ডে যে সাদা চামড়ার আমেরিকানরা পড়ে, তাদের তো কোনো সমস্যা নেই। উনি আটকালেন কিভাবে? উনি বললেন যে আমি গ্র্যান্ট বন্ধ করে দেবো। গ্রিন কার্ড হোল্ডারের যে নিরাপত্তা, মার্কিন নাগরিক অভিবাসী তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা বিঘ্নিত হওয়ার উপক্রম তৈরি হয়েছে। এটা এই নয় যে ব্রিগেডে যারা এসছে তারা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের লোক, তারা উত্তর কলকাতা লোকসভা আচ্ছা। কেন্দ্রের লোক। কাজেই তাদের কোনো প্রতিফল, তাদের কোনো বিরোধিতার বা জমায়েতের প্রতিফলন কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ছে না। ঠিক সেভাবেই এইখানে তুমি যে জমায়েতগুলো আজকে সিয়াটেলে যে জমায়েতটা দেখছো, তাতে করে পাশের 3-4টা স্টেট থেকে লোক আসছে। আজকে তুমি ওয়াশিংটন ডিসিতে বা মেরিল্যান্ডে যে জমায়েতটা দেখছো, হুম, সেটা শুধুমাত্র মেরিল্যান্ডে আবদ্ধ নয়, সেটা হুম। আশেপাশের সমস্ত রাজ্য থেকে লোকরা আসছে। আমরা মুখে যতই বলি না কেন যে রাজনীতি নয়, রাজনীতি নয়, কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকলে কোনো রকম জন আন্দোলনকে একটা কনক্লুশনের দিকে, একটা উপসংহারের দিকে ঠেলে দেওয়া যায় না। আরজি করের সময় আমি বারবার এই কথাটা বলেছিলাম, হোক কলরবের উদাহরণ দিয়ে। এখন তো হুম। প্রমাণিত হয়েছে, যদি এখানে টিভি সিরিয়াল দেখাতে হয়, টিভি সিরিয়াল দেখাবো। যতই তোমরা যাত্রা যাত্রা করো না কেন, আমার যদি দেখা যায় যে ওখানে এনে একজন চিত্র তারকাকে ভোটে দাঁড় করিয়ে দেবো, তার রাজনীতিতে কিচ্ছু নেই কিন্তু মানুষ ভোট দেবে, সেটা যদি করতে হয় করবে। বাইডেন তো ছেড়েই দাও, বয়স হয়েছে ওনার। কমলা হ্যারিসের আমরা আর টিকি খুঁজে পাচ্ছি না। আমাকে মেনে নিতে হবে যে ট্রাম্প হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, এবং উনি যেটা করছেন আমেরিকার ভালোর জন্য করছেন। এই যে মানুষের মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আজকে কিছু বললে সেইটা আমাদের বিরুদ্ধে যাবে একেবারে। আবারও আমি বোঝানোর চেষ্টা করি যে পশ্চিমবঙ্গে তুমি যদি দাঁড়িয়ে যত বেশি কন্যাশ্রীর বিরুদ্ধে বলবে, যত বেশি শিল্পী ভাতার বিরুদ্ধে বলবে, যত বেশি ওইসব শ্রী ট্রি যত টাকা আছে, নগদ টাকা, তার বিরুদ্ধে ভাতা, বলবে, বিভিন্ন ভাতা। ক্লাবের অনুদানের বিরুদ্ধে বলবে, তোমার জনপ্রিয়তা তত কমবে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের সঙ্গে এই খোলা আড্ডায় রয়েছে শুভঙ্কর মুখোপাধ্যায়, আমেরিকা থেকে। আর শুভঙ্কর কে আপনারা খুবই জানেন, আমাদের এই অনুষ্ঠানে বারবার শুভঙ্কর এসে আমেরিকা সম্পর্কে নানা ইন্টারেস্টিং তথ্য আমাদের দিয়েছে। শুভঙ্কর এর মধ্যে আমেরিকায় বিভিন্ন রাজ্যে একটা খুব বড় জায়গা জুড়ে ও সফর করে এলো, এবং তাতে অনেক মানুষের সঙ্গে ওর মেলামেশা হয়েছে আমেরিকায়। এবং এই ট্রাম্পের রাজত্বে, দ্বিতীয় টার্মের রাজত্বে, এটা সম্ভবত তুমি এরকম আমেরিকায় এই প্রথম এতটা, মানে ট্রাম্পের দ্বিতীয় টার্মে এতটা তুমি নিবিড়ভাবে আমেরিকায় ঘুরলে, একদম গ্রাসরুট লেভেলে তুমি মানুষের সঙ্গে মেলামেশা করলে। তাই আমরা সংবাদপত্রে বা মিডিয়াতে যেটা দেখি, তার সঙ্গে তোমার এই নিজের চোখের দেখা, তুমি যেটা দেখলে, সেটা আমরা কিন্তু তোমার কাছ থেকে আজকে দর্শকরা জানবো আমরা। তো আমার মনে হয় তুমি ওখানে যেটা দেখছো, তুমি ওদের মানুষের সঙ্গে যেটা কথা বলছো, সেটা যদি আমাদের আজকে দর্শকদের জানাও। আমি প্রথমেই তোমাকে স্বাগত জানাতে ভুলে গেছি। তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত সমস্ত দর্শকের পক্ষ থেকে। আমার মনে হয় তুমি শুরু করো। আচ্ছা, তো আমার যেটা মনে হয়েছে, তো আমি বারে বারে একটা জিনিস বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যখন মানুষ খুব খোলামেলাভাবে কথা বলে, তার দুটো পার্সপেক্টিভ থাকে। একটা পার্সপেক্টিভ হচ্ছে যে
সে একেবারে নিজের যে সুবিধে অসুবিধেগুলো সেগুলি বলার চেষ্টা করে। আর 2 নম্বর বিষয়, যে এক্ষেত্রে কি হলে ভালো হতো এটা খোলা মনে বলার চেষ্টা করে। এই দুটো দিক। তো আমার এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা আমি যে সাংবাদিকতার প্রাথমিক শিক্ষা আমরা কলকাতা থেকেই পেয়েছিলাম, সেটা খুব কঠোরভাবে অনুসরণ করেছি। সেটা হচ্ছে যে আমি চেষ্টা করেছি যাদের সাথে কথা বলেছি তারা একেবারেই আহ, আহ, উম, তথাকথিত রাজনৈতিকভাবে জড়িত নয়। রাজনৈতিক কিন্তু কর্মী নয়। রাজনৈতিক কর্মী নয়, এমনকি রাজনৈতিক সমর্থকও নয়, একেবারে সাধারণ মানুষ। আর আমার দিক থেকে যেটা আমরা সবসময় করতাম কলকাতায়, যে কখনো প্রথমেই সাংবাদিক পরিচয়টা দিতে নেই। তখনই মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তৈরি হয়, যে এই বুঝি লিখে গেল, এই বুঝি আমার নাম সব জেনে ফেললো। তা আমি ট্যাক্সিতে করে যেতে যেতে হোটেলে যে মেয়েটি রুম সার্ভিস দিতে আসে তার সাথে, বিমানবন্দরে যখন বসেছিলাম আমার পাশে যে ভদ্রলোক কাজের ব্যাপারে বা ব্যক্তিগত সফরে এদিক ওদিক যাচ্ছিলেন, তাদের সাথে একেবারে গল্পচ্ছলে কথাগুলো বলার চেষ্টা করেছি। তো এইখান থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আহ, ট্রাম্পের যদি জনসমর্থনের দিক থেকে প্রশ্ন করা যায়, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে খুবই যে কোনো পরিসংখ্যানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যারামিটার। প্রথম কথা, ট্রাম্প আহ, 4 মাস, এই যে 4 মাস রাজত্ব করলেন, সেই 4 মাসে অত্যন্ত তড়িঘড়ি, অথচ অত্যন্ত কঠোর এবং অত্যন্ত অনমনীয় কিছু পদক্ষেপ নিয়েছেন। আজকে ভারতবর্ষের কথা দূরে, অনেক দূরের কথা, আমেরিকাতে আমরা গত 25 বছর ধরে যে রাজত্বগুলো দেখেছি, সম্ভবত গোটা 6 প্রেসিডেন্ট আমরা দেখেছি, তাদের কেউই তাদের যে রাজনৈতিক এজেন্ডা, তাদের যে রাজনৈতিক কৌশল, বা তাদের যে আহ, নিজস্ব ব্যক্তিগত ধ্যানধারণা দেশের আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে, সেটার এত দ্রুত রূপায়ণ বা এত দ্রুত প্রয়োগ আমরা দেখিনি। প্রত্যেক শাসকই চেষ্টা করে অ- জনপ্রিয়তা নিয়ে আসন দখল করবার পর যে ব্যাপারটাকে রয়ে সয়ে করার। কিন্তু ট্রাম্পের একটা, এই মনোবৃত্তির পেছনে একটা জিনিস কাজ করেছে, যে আগের 4 বছর উনি রাজত্ব করে গেছেন, কিন্তু তখন যেটা ডিফিকাল্টিজ ওনার ক্ষেত্রে ছিল, বাধা যেটা ছিল, সেটা হচ্ছে কংগ্রেসের 2 কক্ষে, মার্কিন কংগ্রেসের 2 কক্ষে তার পূর্ণ সমর্থন, পূর্ণ ছিল না। সংখ্যাগরিষ্ঠতা এখন তার ছিল ক্ষমতা না। অনেক, হ্যাঁ, বেশি সেই অর্থে। ছিল না। কিন্তু কিছু অবদমিত ইচ্ছে ছিল, অবদমিত আকাঙ্ক্ষা ছিল, অবদমিত দর্শন ছিল, যেগুলি তিনি পুরোপুরি খোলামেলাভাবে প্রকাশ করার সুযোগ পাননি। আর শেষ দিকটায় কোভিড এসে সব বানচাল করে দিয়েছে। এইবার খোলা হাতে সেই অব্যক্ত বিষয়গুলো ট্রাম্প বারে বারেই নিয়ে আসছেন। এবং এইবার মার্কিন কংগ্রেসের 2 কক্ষে ওনার মোটামুটি একটা নিরাপদ, নিরঙ্কুশ না হলেও একটা নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা আছে। কাজেই এই ট্রাম্পকে আমরা যেটা দেখছি, তিনি শেষ দেখে ছাড়বো এই মানসিকতা নিয়েই রাজত্ব করতে এসেছেন। রাজত্ব করতে এসে যেটুকু উনি করবেন আগামী 4 বছর, তার পুরোপুরি একটা ছক উনি বাজারে ফেলে দিয়েছেন। এটাতে আর কিচ্ছু অবশিষ্ট নেই যে আগামী 4 বছর ট্রাম্প কি করবেন বা কি করবেন না, সেটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই। আগামী 4 বছর ট্রাম্প কি করবেন সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এত কিছুর পরেও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জনসমর্থনের ব্যাপারটা কমেছে, যেটা খুব স্বাভাবিক। 57 যেটা ছিল প্রথম 2 মাসে, সেটা হুম। কমে গিয়ে এখন 52% হয়েছে। হ্যাঁ, এটা আমি মার্চ মাসে, তুমি তোমার লেখাতেই লিখেছো, তোমার যে সম্প্রতি লেখাটা আমি পেয়েছি, হুম তাতে মার্চ মাসে তুমি লিখেছো যে ওটা 51%-তে নেমে এসছে। হুম হুম এবং 51 সেটাতে শতাংশ তারা মূলত তুমি লিখেছো তার কারণ চাকরি ক্ষেত্রে ছাঁটাই এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণেই এটা ঘটেছে, এবং তার সঙ্গে অভিবাসন নীতি এবং এই সমস্ত তো আছেই। কিন্তু মূলত আচ্ছা, তুমি বোধহয় এই লেখা, তোমার লেখাতে এই দুটো তুমি আহ, গুরুত্বপূর্ণ মনে করেছো। করেছি। এইবার তা তুমি যেটা সেটা, হচ্ছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, এবার যেটা যেটা এক্ষেত্রে একটা
ত্রুটি রয়ে যাচ্ছে, আমি সেটাও আমার লেখাটাতে উল্লেখ করেছি। যে এবার ওরা করছে কি, আহ, বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলো তারা একটা আজব জিনিস লক্ষ্য করছে। সেটা হুম। হচ্ছে যে যা ঘটছে তা আহ, আমেরিকার অর্থনীতির পক্ষে কতটা ভালো বা কতটা মন্দ, সেটা এখনো বিচার করার আমেরিকার জনগণের সময় আসেনি, বা তারা সেই জায়গায় দাঁড়িয়ে নেই। তারা ট্রাম্পের যে মনোভাব, ট্রাম্পের যে অ্যাটিটিউড, ট্রাম্পের যে আহ, বাহ্যিক যে দর্শনগুলি প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে কথা বলতে শুরু করেছে। এটাতে তাদের কত উপকার হবে, তাদের কি কতটা অপকার হবে, বা এটা কিভাবে শেষ পর্যন্ত রূপায়িত হবে, সেই সম্পর্কে কারো কোনো ধারণা নেই। কিন্তু কি হবে বা কি হতে পারে এই সম্পর্কে ধারণা আছে। সেই জন্য এই সমীক্ষা সংস্থাগুলো একটা অন্য একটা রাস্তা নিয়েছে। যেটা হচ্ছে, আমি সেটা উল্লেখ করেছি, যে একটা যেটা আমরা থাকে বিভিন্ন মার্কশিটের ক্ষেত্রে, যে একটা হচ্ছে গ্র্যান্ড টোটাল, আরেকটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ তুমি যে নম্বরটা পেলে। তো দেখা যাচ্ছে যে গ্র্যান্ড টোটালে স্বভাবতই অনেকটা জনপ্রিয়তা কমে এসছে। কিন্তু আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম যে জিনিসটা, আমি কিন্তু ওই সংখ্যাটাকে, এই 51% সংখ্যাটাকে আমার অ্যাকচুয়াল সংখ্যা বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এইটা হচ্ছে একেবারেই যাদের চাকরি গেছে তাদের যে প্রতিক্রিয়া। চাকরি যাওয়া মানেই বাজার সংকুচিত হওয়া, কেনা বেচা কমে যাওয়া। এই ধরনের প্রত্যক্ষভাবে জড়িত যারা আছে, তাদের ক্ষেত্রে যতটা কাজ করেছে ততটা অন্য সাধারণ মানুষের কাছে কাজ করেনি। কারণ তারা আঁচ করতে পারছেন না যে সেই জিনিসটা কতটা নিজেদের পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তখন যে জিনিসটা চলে আসছে, সেই জিনিসটা আবার ট্রাম্প যেটা বলছেন সেটা প্রমাণিত হচ্ছে, যে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা, তার অন্যতম কারণ হচ্ছে অনেক চাকরি বাইরের লোকরা নিয়ে বসে আছে। এবং সেটা স্পষ্ট যদি আমরা দেখতে পাই অভিবাসনের ক্ষেত্রে। ট্রাম্প যেটা বলছে তাতে 70-এর ওপরে জনসমর্থন, যেটাতে শুল্ক যুদ্ধের কথা ট্রাম্প বলছেন, 70-এর ওপরে জনসমর্থন। মানে দেখা যাচ্ছে যে ট্রাম্প যেটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছিলেন, মানুষ দেখছে যে এই জিনিসটা কিন্তু ট্রাম্প করবার চেষ্টা করেছে। তখন ওরা ট্রাম্পকে বিশ্বাস করেছিল যে বাইরের দেশগুলো আমেরিকায় এসে খোলামেলা বাণিজ্য করে, এবং আমেরিকা এত উদার, তাদেরকে নিজের বিপদ সত্ত্বেও তাদেরকে অ্যাক্সেস দিয়েছে। এটা ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির সময় বলেছিলেন যে এটাকে উনি মেরামত করবেন। উনি বলেছিলেন যে আউটসোর্সিং সহ নানা ক্ষেত্রে অপ্রয়োজনে শুধুমাত্র সুলভ শ্রমিকের জন্য বাইরে থেকে লোক নিয়ে আসা, সেটাকে বন্ধ করে প্রকৃত আমেরিকান, এই প্রকৃত আমেরিকান কারা, আহ, এইটা সংজ্ঞা দেওয়া খুব মুশকিল। প্রকৃত আমেরিকান আমরাও, আমরা যারা আমেরিকার সিটিজেন। কিন্তু প্রকৃত আমেরিকান বলতে সম্ভবত উনি বোঝাতে আগেও চেয়েছেন, এখনো বলছেন, যে একেবারে যেটা আমেরিকার বসবাসকারী লোক বছরের পর বছর ধরে। আমরা নই, ভাই সাদা চামড়া। সম্ভবত সেটা সাদা চামড়াকেই উনি মিন করতে চেয়েছেন, যারা আমেরিকাকে নিজের দেশ বলে, আমেরিকাও তাদেরকে নিজের মানুষ বলে মনে করে। তাদের হাতে চাকরি তুলে দেওয়ার জন্য আমাকে প্রাথমিকভাবে এই বাইরের স্রোতটাকে আটকাতে হবে। এই যে আটকাতে হবে, সেটা আটকাতে আটকাতে উনি এমন একটা জায়গায় চলে যাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো, যে কলেজগুলো ট্রাম্পের বিপক্ষে নয়, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে, মূলত প্যালেস্তাইন ইস্যুতে তারা যারা কথা বলছে, তো তাদের উপরে নানা ধরনের কর চাপানো থেকে শুরু করছে এইটা আমি উনি। তোমার কাছ থেকে এইটা আরেকটুখানি আমি আসবো এই প্রসঙ্গটাতে, বলুন। ভাবছিলাম তুমি নিজেই তুললে যে হুম। আমরা এর মধ্যেই বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় ট্রাম্পের কোপে পড়েছে, এটা আমরা দেখেছি। আহ, সেইগুলো এবং সম্পর্কে যে তোমার। বিশ্ববিদ্যালয় লক্ষ্য করো, হ্যাঁ। এইখানে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা বলি আইভি স্কুল, মানে যেগুলো খুব বড় মাপের ইয়ে বলে বাজারে প্রচার আছে। আদৌ কতটা সেগুলো ভালো মানের সেটা পরের প্রশ্ন। বাজারে প্রচার আছে সেইগুলো হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো যে আমেরিকার বাইরের যে কোনো ছাত্র যারা জিআরই দিয়ে আমেরিকায় পড়তে আসতে চায়, তাদের বরাবরের লক্ষ্য ওই 6-7টা ইউনিভার্সিটি: প্রিন্সটন ইউনিভার্সিটি, কলম্বাস ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি। এইগুলোই হচ্ছে বাইরের ছাত্রদের সবচেয়ে বড় সব লক্ষ্য। থেকে বেশি টানে কারণ তাদের।
হ্যাঁ, কারণ আবিশ্বের কাছে এগুলোর অনেক ভাবমূর্তি অনেক হ্যাঁ, ভালো তো সেইখানে সেইগুলোকে। হার্ভার্ড ইউনিভার্সিটি নিয়েই আমাদের সব থেকে এখন যে খবরগুলো আমরা এখানে বসে পাচ্ছি, যে তাদের একটা বিশাল পরিমাণ টাকা, তার অনুদান, সরকারি অনুদান বন্ধ করে দেওয়ায় তাদের অনেক গবেষণা, অনেক কিছুই তাদের বন্ধ বন্ধ হয়ে করতে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে, এবং তাদের শিক্ষকদের, অনেক গবেষকদের তারা তাদের সেখান থেকে চলে যেতে বলছে। এবং এরকম সমস্ত অনেক বিশ্ববিদ্যালয় থেকেই, বিশেষ করে যারা বাইরে থেকে ছাত্র যারা পড়তে এসেছে, আমাদের ভারত থেকে গেছে, বা অন্যান্য আমাদের বাংলাদেশ, পাকিস্তান, বা অন্যান্য আমাদের মতো অন্যান্য দেশ থেকে, তাদের ফিরে যাওয়া, বিশেষ করে যারা আহ, প্যালেস্টাইনের সমর্থনে, যারা ওখানে নানা রকম বিক্ষোভ বা ইয়ের মধ্যে থেকেছে, তাদের প্রতি বেশি রকম সরকারি দমন পীড়ন আসছে বলা যেতে পারে, বা ভিসা মানে বাতিল। এই এইটা এইখানে কতটা এইখানে সত্যি, আমি এই তথ্য? এইখানে এই তথ্য। এইখানে আমি একটা সুনির্দিষ্টভাবে বলি হুম। যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোর যেটা আমি বলতে চাইছিলাম যে কোপটা কিন্তু আবার এসে পড়ছে ভিসার ওপরে। লক্ষ্য করো যে হুম। স্টুডেন্ট ভিসা, মানে আমেরিকার ধরা যাক এমআইটিতে বা হার্ভার্ডে যে সাদা চামড়ার আমেরিকানরা পড়ে, তাদের তো কোনো সমস্যা নেই। উনি আটকালেন কিভাবে? উনি বললেন যে আমি গ্র্যান্ট বন্ধ করে দেবো। তার মানে হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে যারা নাকি প্যালেস্তাইনের পক্ষে মিছিল মিটিং জনসভা করছে, শুধু তারা নয়, গোটা বিশ্ববিদ্যালয়টা আক্রান্ত। তার কারণ হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় আমার বিরোধী মনোভাবকে প্রশ্রয় দেয়। তোমরা সুযোগ দিয়েছো ওখানে রাজনীতি করার। ট্রাম্প বলছেন যে এগুলো আর পড়াশোনার জায়গা নেই, রাজনীতির আখড়া হয়ে গেছে। এবং হুম। আলটিমেটলি আবারও, যে যে তোমার তোমার এই খোলা আড্ডা হচ্ছে ভারতের, কাজে আমি বলবো যে স্টুডেন্ট ভিসাতে কোপ পড়লো। যে স্টুডেন্ট ভিসা হচ্ছে আমেরিকার বিদেশি মুদ্রা অর্জনের একটা খুব বড় জায়গা। ঠিক। কোটি কোটি টাকা খরচ করে ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে এখানে পড়তে পাঠানো হয়, জিআরইতে ভালো স্কোর করা সত্ত্বেও। সেই হুম। টাকাটার বন্ধ হবে ট্রাম্পের কাছে, সেটাও ঠিক। কিন্তু আটকাতে হবে, এই বিশ্ববিদ্যালয়গুলোকে রুগ্ন করে দিতে হবে, তাদের যে সামাজিক ভাবমূর্তি সেটাকে বিনষ্ট করে দিতে হবে। কারণ সেটা তিনি যে বিষয়গুলো অপছন্দ করেন সেটাকে প্রশ্রয় দেয়। তার মানে কিন্তু এই নয় যে কয়েকটা ছাত্র ওদের টার্গেট। টার্গেট হচ্ছে ওরা ওরা বলে পাঠাচ্ছে যে তোমরা যে ছাত্রদের ভিসা দিয়েছো তাদের ডিটেল আমাদেরকে পাঠাও। হ্যাঁ, এই কিন্তু ডিটেল পাঠাও মানে কি? শুভঙ্কর, একটা তোমাকে একটু ডিস্টার্ব করছি। আমি গত শনিবারের যে খবর আমেরিকা থেকে আমরা এখানকার সংবাদপত্রে বা আমেরিকান সংবাদপত্রে পেলাম, তাতে তো সমস্ত প্রায় 700 জায়গায় আমরা বিক্ষোভের কথা শুনলাম। তার মধ্যে যে বিক্ষোভটা নিয়ে তুমি যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে মেরিল্যান্ডের বাসিন্দা গার্সিয়াকে জোর করে এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেইটা নিয়ে খুব চূড়ান্ত বিক্ষোভ হচ্ছে। যে এইটা, হ্যাঁ, অত্যন্ত লজ্জার কারণ সেখানে একটা আদালতের নির্দেশ রয়েছে যে তাকে পাঠানো যাবে না। এই যে বিশেষ একটি ছাত্রকে নিয়ে, যে এই যে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ, তাকে এবং ভয় পাওয়া, এটা কি কতটা এটা খুব যুক্তিযুক্ত? ইন্টারেস্টিং। আমি আমি আগের হ্যাঁ। দিনই বলেছিলাম যে আমরা যারা অভিবাসী অথচ মার্কিন নাগরিক, হুম। আমাদের সিটিজেনশিপ রয়েছে হাতে, কিংবা হুম। গ্রিন কার্ড রয়েছে হাতে, হ্যাঁ। কোনো রকম নিরাপদ নয়। তারাও নিরাপদ নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যে ওই যে ছাত্রদের যাদেরকে গার্সিয়া যে। পাঠানোর কথা ভাবা হচ্ছে বা হুম। যাদেরকে বিমানবন্দরে আটকে রাখা হচ্ছে, তাদের অনেকেই আছে হয় মার্কিন নাগরিক তারা, হুম। নয় তারা গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডারের যে নিরাপত্তা, মার্কিন নাগরিক অভিবাসী তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা বিঘ্নিত হওয়ার উপক্রম তৈরি হয়েছে যদি সেক্ষেত্রে কোনো বিরোধিতার প্রশ্ন থাকে। এইবার আমি আসি যে তাহলে তোমরা যে খবরটা পাচ্ছ যে জায়গায় জায়গায় ট্রাম্পের বিরুদ্ধে মিছিল হুম। মিটিং হতে শুরু করেছে, আমি এটা একটু খুব জ্বলন্ত একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখব, যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, তাহলে একটা বিশেষ রাজনৈতিক দলের সেখানে ব্যাপক প্রাধান্য হুম। লোকসভা এবং বিধানসভায়, ঠিক। আরেকটা শাসক দলের, বিরোধী দলের প্রাধান্য। শাসক দল সেখানে দুর্বল। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, তাহলে শাসক দল শক্তিমান, বিরোধী দল দুর্বল। তার মানে এই যে নর্থ এবং সাউথ, এইটার যে সোসিও ইকোনমি, এইটার যে পিপল, এটার যে টেরিটরি,
ঠিক একই চিত্র কিন্তু আমেরিকার। তুমি আজ পর্যন্ত বিভিন্ন খবরের কাগজে আমরা যা দেখছি ছেড়ে দাও, তোমরা খবরের কাগজে যে খবরগুলো পাচ্ছ বেশিরভাগটাই হচ্ছে উত্তরের। উত্তর অপেক্ষাকৃতভাবে আমেরিকার জনজীবনে উদার বলে পরিচিত। আমরা যারা দক্ষিণের 17টা স্টেট আছি, একেবারে আমরা বলি রেডনেক, লাল ঘাড়, মানে মৌলবাদী, রক্ষণশীল। তাদের আমাদের টেরিটরিতে ট্রাম্পের বিরুদ্ধে কোনো বিক্ষোভ নেই, কোনো মিছিল নেই, মানে কিচ্ছু নেই। যেটা আমরা ভারতের গো বলয়কে, যেটা যদি আমি সেরকম ভাবে ব্যাখ্যা করি, ব্যাখ্যা করো। উত্তরপ্রদেশ হুম। থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এরকম এরকম অঞ্চলের কথা তুমি বনাম বলছো, সেখানে দক্ষিণ ভারত। বনাম বনাম দক্ষিণ দক্ষিণ ভারত, ভারত। বনাম দক্ষিণ হ্যাঁ। ভারত। হ্যাঁ। ঠিক। তো এইটা কলকাতার লোকেদের বুঝতে সুবিধা হবে বলে বললাম। আরেকটা বড় পয়েন্ট আমি দিই। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ধরা যাক একটা রাজনৈতিক দল ব্রিগেডে একটা সভা করছে, হুম, তাতে কাতারে কাতারে মানুষ, হুম, বড় বড় ছবি বেরিয়ে গেল খবরের কাগজে। তারা ভোটের ক্ষেত্রে শূন্য। হুম, তো এই যে ব্যাপারটা, এটার একটা সবচেয়ে বড় কারণ যেটা আমাদের বিভ্রান্তির সৃষ্টি করে, যেটা আমরা বুঝতে চেষ্টা করি না, যখন একটা সমাবেশ হয় সেই সমাবেশে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে লোক আসছে। এটা এই নয় যে ব্রিগেডে যারা এসছে তারা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের লোক, তারা উত্তর কলকাতা লোকসভা হ্যাঁ, কেন্দ্রের লোক। কাজেই তাদের কোনো প্রতিফল, তাদের কোনো বিরোধিতার বা জমায়েতের প্রতিফলন কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ছে না। ঠিক সেভাবেই এইখানে তুমি যে জমায়েতগুলো আজকে সিয়াটেলে যে জমায়েতটা দেখছো, তাতে করে পাশের 3-4টা স্টেট থেকে লোক আসছে। আজকে তুমি ওয়াশিংটন ডিসিতে বা মেরিল্যান্ডে যে জমায়েতটা দেখছো, হুম, সেটা শুধুমাত্র মেরিল্যান্ডে আবদ্ধ নয়, সেটা হুম, আশেপাশের সমস্ত রাজ্য থেকে লোকরা আসছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যেটা সবচেয়ে বড় ত্রুটি মনে বলে আমার মনে হয়েছে, সেটা হুম, হয়েছে যে এই যে এটার কোনো নেতৃত্ব নেই। আমরা আহ, অনেক বছর আগে আহ, হোক কলরব দেখেছিলাম যাদবপুরে। হ্যাঁ। হুম, সে সাংঘাতিক মিডিয়া কাভারেজ, হুম, সাংঘাতিক জনসমর্থন। হুম, তারপরে আমরা আরজিকর নিয়েও একই জিনিস দেখেছি, সাংঘাতিক জনসমর্থন, সাংঘাতিক জনজোয়ার। হুম, কিন্তু দুটোর ক্ষেত্রেই, দুটোই যে ক্ষণস্থায়ী হলো, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মুখে যতই বলি না কেন যে রাজনীতি নয়, রাজনীতি নয়, কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকলে কোনো রকম জন আন্দোলনকে একটা কনক্লুশনের দিকে, একটা উপসংহারের দিকে ঠেলে দেওয়া যায় না। আরজি করের সময় আমি বারবার এই কথাটা বলেছিলাম, হোক কলরবের উদাহরণ দিয়ে। এখন তো হুম, প্রমাণিত হয়েছে দুটো আন্দোলনই হুম। তথাকথিতভাবে, যেটাকে বলে মিইয়ে পড়া, মিইয়ে গেছে। তার কারণই হচ্ছে তাতে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না। রাজনীতিকে আমরা যতই অ্যাভয়েড করবার চেষ্টা করি, রাজনীতি সংগঠন করবার, সংগঠিত করবার, সেটাকে আরও বেশি করে ফলপ্রসূ করবার একটা বড় সমীকরণ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় আজ পর্যন্ত কোনো বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য ডেমোক্র্যাটদের কেউ এগিয়ে আসেনি। বরঞ্চ হ্যাঁ। ডেমোক্র্যাটদের মধ্যে, আজকের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে, স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় ইস্যুতে কমিউনিস্ট পার্টির ভেতরেই দ্বিধাদ্বন্দ্ব থাকে। তার ভেতরেই পার্টির ভেতরের মধ্যেই নানা মতানৈক্য থাকে। একেবারে হুবহু মিল আমেরিকার ডেমোক্র্যাটদের সাথে। আমেরিকার ডেমোক্র্যাটদের মধ্যে 3টে লেয়ার আছে। 1 নম্বর হচ্ছে যারা সংশোধনবাদী, রিভিশনিস্ট। একজন হচ্ছে যারা গোঁড়া, একেবারে যা হবে, আমাদের নীতিতে যা আছে তাই করব। আর আরেক দল হচ্ছে আমাদেরকে রিপাবলিকানদের বিরোধিতা করতে গেলে রিপাবলিকানদের থেকে এই ইস্যু ছিনিয়ে নিতে হবে। আমাকে বলতে হবে, যদি এখানে টিভি সিরিয়াল দেখাতে হয় টিভি সিরিয়াল দেখাবো, যতই তোমরা যাত্রা যাত্রা করো না কেন। আমার যদি দেখা যায় যে ওখানে এনে একজন চিত্র তারকাকে ভোটে দাঁড় করিয়ে দেবো, তার রাজনীতিতে কিচ্ছু নেই কিন্তু মানুষ ভোট দেবে, সেটা যদি করতে হয় করবে। এই যে ডেমোক্রেটিক পার্টির এই যে 3টে ভাগ, এই 3টে ভাগের ক্রমাগত দ্বন্দ্ব চলছে। সেই জন্য এখন পর্যন্ত কোনো ডেমোক্র্যাটের কোনো বড় নেতা এই নেতৃত্বগুলোর সামনে এসে দাঁড়ায়নি। এগুলো একটা জনজমায়েতে রূপান্তরিত খুব হয়েছে। ইন্টারেস্টিং কাজী এটা আজ তুমি বললে, বলো। হ্যাঁ। এইটা খুব ইন্টারেস্টিং। আমি আজকে তোমার এই সঙ্গে বসার জন্য একটু এটা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, একটু হোমওয়ার্ক করার জন্য। তাতে একটা অদ্ভুত তথ্য আমি কিছু বামপন্থী ইয়েতে পেলাম, সংবাদপত্রে। সেটা হচ্ছে যে এর মধ্যে বামদের, যেটা আমেরিকায় খুবই ইয়ে শক্তি, খুবই ক্ষুদ্র শক্তি,
তাদের খুব ইনভলভমেন্ট আছে বলে আমরা জানতে পাচ্ছি। তো সেটা তুমি ওখান থেকে কি দেখছো, যে তুমি যেরকম ডেমোক্র্যাটরা এখানে নেতৃত্ব দিতে পারছে না বললে, তেমন কি বামদের কি কোনো এতে এগিয়ে আসা দেখতে পাচ্ছ? আর ইউরোপে দেখো, যেটা খুব ঘটছে। হুম। আমেরিকাতে গত 25 বছরে আমি যা দেখেছি, তাতে করে আমেরিকাতে তাত্ত্বিকভাবে যারা আন্তর্জাতিক সম্পর্ক পড়ান বিশ্ববিদ্যালয়ে, যারা বাইরে থেকে পড়াশোনা করে এসে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন, গবেষণা করছেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, তাদের মধ্যে নীতিগতভাবে যদি প্রশ্ন তুমি তোলো, তাহলে উদ্ধৃতি চিহ্নের মধ্যে কমিউনিস্ট বলে কাউকে আমার মনে হয় না। আমার যেটা মনে হয় সেটা এটা হচ্ছে, কমিউনিস্ট কথাটা বলেনি, এটা বামপন্থা বলছে ঠিক। যেটা আমি ব্যাপারটা বলছি সেটা, হ্যাঁ, বামপন্থা তো বটেই, কিন্তু সোশ্যালিস্ট, এই সোশ্যালিস্ট। সোশ্যালিস্টদের একটা বড় সমস্যা হচ্ছে যে এই সোশ্যালিজমটা যখন তারা নিজেদের চিন্তা ভাবনায় প্রয়োগ করবার চেষ্টা করে, তখন এইটাকে তারা নিয়ে যায় এমন একটা জায়গায় যেটা একেবারেই তত্ত্বগত। মানে কালকে আমি বাজারে গিয়ে যদি আমি দেখি যে 2 টাকার বদলে 4 টাকা জিনিসের দাম হয়েছে, আমি না কিনে ফিরে আসবো। কিন্তু এইটা হচ্ছে বাস্তব, এবং আমার খাওয়া জুটবে না, এটা হচ্ছে বাস্তব। কিন্তু সোশ্যালিস্টদের ক্ষেত্রে যেটা সমস্যা এখানে হয়, বিশেষ করে ডেমোক্র্যাটদের যে পার্টটার ক্ষেত্রে, তারা এটাকে বলার চেষ্টা করে যে এইটা আমাদেরকে অনুঘটকের কাজ করবে, এই ক্রাইসিস, এই অভাব, এই অনটন আমাদেরকে চূড়ান্ত আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে দেবে। কিন্তু যারা একটা গোঁড়া, তারা ন্যাচারালি এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে একটা ব্রিজ তৈরি করবার চেষ্টা করেন, যে আমি কতটা ব্যবহারিক বাজার দিয়ে আমাদের জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমি বারে বারেই বলছি যে বাইডেন তো ছেড়েই দাও, বয়স হয়েছে ওনার, কমলা হ্যারিসের আমরা আর টিকি খুঁজে পাচ্ছি না। এবং সোশ্যালিস্টদের মধ্যে যে যে অংশটা রাজনীতি করে না অথচ ডেমোক্র্যাটদের সমর্থন করে, তাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, বেশিরভাগই পড়ান কলেজে। তো তাদের একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, যে আমাকে মেনে নিতে হবে যে ট্রাম্প হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, এবং উনি যেটা করছেন আমেরিকার ভালোর জন্য করছেন। এই যে মানুষের মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আজকে কিছু বললে সেইটা আমাদের বিরুদ্ধে যাবে একেবারে। আবারও আমি বোঝানোর চেষ্টা করি যে পশ্চিমবঙ্গে তুমি যদি দাঁড়িয়ে যত বেশি কন্যাশ্রীর বিরুদ্ধে বলবে, যত বেশি শিল্পী ভাতার বিরুদ্ধে বলবে, যত বেশি ওইসব শ্রী ট্রি যত টাকা আছে, নগদ টাকা, তার বিরুদ্ধে ভাতা, বলবে, বিভিন্ন ভাতা। ক্লাবের অনুদানের বিরুদ্ধে বলবে, তোমার জনপ্রিয়তা তত কমবে। বিরোধী রাজনৈতিক দলের যেটা উচিত সেটা হচ্ছে গরিব মানুষের কাছে এই জিনিসটা বোঝানো, যে এইটা সাময়িক, এটা নিচ্ছ তোমরা ঠিক আছে, কিন্তু আমরা যেটা ভাবি সেটা হচ্ছে চিরকালীন একটা ব্যবস্থার কথা ভাবি। এইটা বোঝানোর মতো পরিস্থিতি যখন একটাতে অনটন থাকে, যখন গ্রামের মানুষ পরের দিন কি খাবে জানে না, তাদের কোনো মূল্য নেই। আমেরিকার ক্ষেত্রে, সুব্রত, ঠিক সেই জিনিসটা এখন ঘটছে। এখন আমাদেরকে সোশ্যালিস্টদের বা ডেমোক্র্যাটসদের যে মানসিকতা, যে ট্রাম্প যা করছে একেবারে উদ্ভ্রান্তের মতো করছে, উন্মাদের মতো করছে, এটা বিশ্বাস করার মতো জায়গা এখনো পর্যন্ত আমেরিকার জনগণের মধ্যে তৈরি হয়নি। কারণ আমেরিকার জনগণ দেখছে যে যে দুটো জিনিস উনি ভোটের আগে বলেছিলেন উনি সেটাই করছেন। তাহলে নতুন করে তো জনপ্রিয়তা কমার কোনো দরকার নেই। কোনো কোনো ক্ষেত্রে যেটা হয়েছে, বারে বারেই বলছি, যে চাকরিটা চলে যাওয়া, এই যে যেমন ধরো আমাদের যদি চীন থেকে জিনিস আসা বন্ধ হয়ে যায়, তাহলে এইখানে ওই ডলার জেনারেল বলে একটা ডলার ট্রি, ডলার জেনারেল থাকে, যাদের বেশিরভাগ জিনিস হচ্ছে $1। তো নিম্ন মধ্যবিত্ত মানুষরা সেখানে যায়, সেখানে গিয়ে তারা জিনিসপত্র পাচ্ছে না, অলরেডি শুরু হয়ে গেছে। এইটার প্রতিফল কি ঘটবে তার জন্য কিন্তু আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি বলছি যে ট্রাম্পের ব্যাপারে আমেরিকার আমজনতার মানসিকতা এখনো পর্যন্ত আরেকটু অপেক্ষা করা যাক। উনি হয়তো নিজের পথে এগোচ্ছেন, এটা হচ্ছে তার জনগণের দিক। আর ট্রাম্পের দিক থেকে বলবো, ট্রাম্প এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন, উনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি এই রকম, এই এরপরে যদি আমাকে সমর্থন করবে, আমার কোনো লুকোছাপা বলে কিছু নেই, আমি এটাই করব। এইটা ট্রাম্প বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে সবার কাছে। এবং তারপরেও আমার মতে গ্র্যান্ড টোটালও যদি 6% কমে 51% হয়,
সেটা আমার মনে হয়েছে হিউজ। কারণ আবারও বলছি, 4 মাসের মধ্যে ট্রাম্প যা যা পদক্ষেপ নিয়েছে, এত দ্রুত, এত কড়া, এত বিতর্কিত পদক্ষেপ আমেরিকার কোনো প্রেসিডেন্ট নেয়নি। ঠিকই। তুমি আমেরিকার একদম বর্তমান যে পরিস্থিতি সেটা খুব সুন্দর আমাদের ব্যাখ্যা করলে আমাদের দর্শকদের কাছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে সমস্ত দর্শকরা তোমার এই কথা শুনলেন তাদের মনের মধ্যে আরো অনেক প্রশ্ন জানার, এই স্বল্প সময়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া বা সমস্ত কিছু তাদের সংবাদ পিপাসা পুরোপুরি মেটানো সম্ভব নয়। তো সেই জন্য আমরা মাঝে মাঝেই আবার তোমার দ্বারস্থ হব নিশ্চয়ই। আমেরিকায়। এবং আপনারা যারা দেখলেন এবং এই অনুষ্ঠানটা, তাদের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো লিখবেন এবং আমরা সেগুলো দেখবো। এবং যদি শুভঙ্করের পক্ষে সম্ভব হয় সেগুলো নিশ্চয়ই শুভঙ্কর সেখানে উত্তর লিখবেন। এবং আপনারা এরকম অনুষ্ঠান, যদি এরকম অনুষ্ঠান আরো চান, আরো আমাদের উৎসাহিত করার জন্য, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। শুভঙ্কর, তোমার দিন শুভ হোক। আমাদের এখানে রাত শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আবার নিশ্চয়ই দেখা হবে এবং আপনাদের সবাইকে নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ।